আমি আজকের যে স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করব, এই স্টোরিটা আমাকে যিনি শেয়ার করেছেন, আমাকে যিনি লিখেছেন আমাদের ইমেইলে, ওনার নাম আমি আপনাদের সাথে শেয়ার করতেছি না। তবে যার সাথে স্টোরিটি ঘটেছিল তার নাম হচ্ছে সোহাগ। তো সোহাগ ছিল গ্রামের একজন দুরন্ত, একজন ডানপিটে স্বভাবের একজন ছেলে। একদম ছোট থেকে বলা যায় সে সবসময় দুষ্টমির মধ্যেই থাকতো। তো এইরকম হয় কি, সে যখন তার বয়স যখন 10-15 বলতে 15-16 বছর হবে, এইরকম একটা বয়সে সে করে কি, হঠাৎ করে তার গ্রামের একটা ছেলের সাথে খুব ছোটখাটো একটা বিষয় নিয়ে ভালো ধরনের একটা ঝগড়া লাগিয়ে দেয়, এবং ঝগড়াটা একটা সময় মারামারিতে রূপ নেয়। তো ভালোই ঝগড়া হয় তাদের মধ্যে, এবং মারামারিও হয়, এবং সোহাগ করে কি ওই ছেলেটার মাথা ফাটিয়ে দেওয়ার মতো তাকে আহত করে। তো এরকম সিরিয়াস একটা কাহিনী যখন হয়ে যায়, স্বাভাবিকভাবেই সোহাগের বাসার মধ্যে বিচার নিয়ে আসে, এবং সোহাগের বাবা কিন্তু তিনি খুব রাগী ছিলেন, যার কারণে সোহাগকে খুব মারধর করেন। তো সোহাগ খুব এই বিষয়টা নিয়ে খুব রাগ করে, এবং সে চিন্তা করে কি ওই বয়সেই সে বাড়ি ছেড়ে চলে যাবে। তো তার প্ল্যান মতো সে এর পরদিন সকালে উঠেই সে বাড়ি ছেড়ে চলে যায়, এবং সে সোজা চলে যায়। আসলে সে বয়সে তো তার দূরে কোথা যাওয়ার মতো সাহস ছিল না। সে সোজা চলে যায় তার নানার বাড়িতে। তার নানার বাড়িটা ছিল তাদের যে গ্রাম, তাদের যে বাড়ি, সেই বাড়ি বা গ্রাম থেকে কয়েক গ্রাম পরেই সেখানে তার নানার বাড়ি ছিল। তো নানা বাড়িতে সে যখন চলে যায়, তার নানার বাড়িতে যাওয়ার পর স্বাভাবিকভাবেই তার নানা নানি তাকে খুব দেখতে পারত, যেহেতু একমাত্র নাতি, এবং তাকে খুব সমাদর করত। তার নানা নানি মনে করে সে স্বাভাবিকভাবে তাদের বাসায় বেড়াতে এসেছে। তা তারা আর তেমন কোনো কিছু জিজ্ঞেস করে না, কারণ তাদের কিন্তু ওই সময়কালে ফোনের যোগাযোগ ছিল না, বা এরকম কোনো যোগাযোগ ছিল না যে তারা জানতে পারবে সোহাগকে বাসার মধ্যে মারধর করা হয়েছে, যার কারণে সোহাগ রাগ করে চলে এসেছে। তো সেই সময়কালে হতো কি, মানুষের যোগাযোগ হতো, কেউ কারো বাড়িতে গেলে, কেউ কারো সাথে দেখা করতে গেলে শুধুমাত্র এই বিষয়গুলোর মাধ্যমে জানা যেত কার বাড়িতে কি হচ্ছে বা কে কেমন আছে। আজকালকার যুগে আমরা যেরকম মুহূর্তের মধ্যে একটা ফোন কল দিয়ে জানতে পারি আমার আত্মীয়র বাড়িতে কি হচ্ছে, আপনার নানার বাড়িতে কি হচ্ছে, তখন কিন্তু সেই দিন ছিল না, বা সেই সুযোগটাও ছিল না। যাই হোক, সোহাগ নানার বাড়িতে এসে থাকতে থাকে, এবং তার যে বাড়িতে বাবা মা, তারা আসলে খুব চিন্তার মধ্যে পড়ে যান। 2-1 দিনের মধ্যেই যখন সে বাড়িতে ফিরে না, তারা ওই গ্রামের আশেপাশে খোঁজ করতে থাকে। তো তারা তাদের মাথার মধ্যেই ছিল না সোহাগ নানা বাড়িতে যাবে, কারণ সোহাগ যেহেতু রাগ করে বাসা থেকে বের হয়ে গিয়েছিল, তারা মনে করে সে দূরে কোথাও চলে যায়। তো এভাবে তারা তাদের মতো খুঁজতে থাকে। এদিকে সোহাগ সে নানার বাড়িতে এসে তার মতো সে সবকিছু নর্মালি নিয়ে সে লাইফটা এনজয় করতে থাকে, কারণ নানার বাড়িতে তার পরিচিত অনেক বন্ধু বান্ধব আগে থেকেই ছিল, এবং তার নানা তিনি খুব গ্যারস্থওয়ালা একজন লোক ছিলেন, খুব নামকরা একজন কৃষক। গ্রামের মধ্যে অনেক বড় ফসলি জমির মধ্যে তিনি ফসল ফলাতেন, বলতে গেলে সফল একজন কৃষক বলা যায় বর্তমান যুগে। তো গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, যেই কথাগুলো আমরা শুনেছিলাম, ওই রকমই একটা পরিবার ছিল সোহাগের নানার বাড়ির পরিবার। তো তার নানার বাড়ির মধ্যেও তেমন কিন্তু মানুষজন খুব একটা বেশি ছিল না, শুধু ছিল তার নানা নানি এবং তার একটা মামা। তো নানা আর মামা তারা দুইজনেই সারাদিন মাঠের মধ্যে কাজ করত, এবং তাদের যে কৃষি সংক্রান্ত যেই কাজগুলা ছিল সেগুলা নিয়ে ব্যস্ত থাকতো, এবং তার নানি বাসার মধ্যে যে বাসার কাজগুলা, রান্না বান্না, অন্য অন্য ঘরের কাজগুলা নিয়ে ব্যস্ত থাকতো। তো সোহাগ সে তার মতোই ঘোরাফেরা করতো, তার মতোই সে আড্ডাবাজি করতো। এটা নিয়ে কারো তেমন কোনো মাথা ব্যথা ছিল না,
এবং কেউ সোহাগকে কোনো জিজ্ঞাসাও করতো না সে আসলে কি করতেছে না করতেছে। টাইমলি হয়তো সোহাগ এসে বাড়িতে খেয়ে যেত, আবার সে বের হয়ে পড়তো, এইরকম একটা অবস্থা। তো যাই হোক, এরই মধ্যে একটা দিন হঠাৎ করে তাদের নানার বাড়ির পাশে একটা নদী ছিল এবং ওই নদীর পাড়ে একটা বট গাছ ছিল, যে বট গাছটার নিচে প্রায় সময় এলাকার গ্রামের ছেলেপুলেরা এসে আড্ডা দিত। তো সেদিন সোহাগ বিকালের দিকে যখন ওই বট গাছটার নিচে যায়, সে দেখে গ্রামের কোনো ছেলেপুলে সেই জায়গাটাতে বসে নাই, তবে একজন লোক বসে আছে, দেখতে অনেকটা বয়স্ক এবং দেখতে অনেকটা তান্ত্রিক গোছের মনে হচ্ছে। পরনে তার ছিল সাদা ফতুয়া টাইপের একটা ড্রেস এবং সাদা দবদবে একটা লুঙ্গি। তো লোকটাকে দেখেই সোহাগের কেমন জানি মনে হয় এই লোকটাকে সে আগে থেকেই চিনত, কিন্তু সে মনে করতে পারে না তাকে কি আদৌ সে কখনো দেখেছিল কিনা বা তার সাথে তার কোনো পরিচয় আছে কিনা। তো সোহাগ আমতা আমতা করেই ওই লোকটাকে জিজ্ঞেস করে, যে দাদু বলে সম্বোধন করে, যেহেতু বয়স ওই রকম মনে হচ্ছিল, সে জিজ্ঞেস করে, দাদু আপনার বাড়ি কই বা কোত্থেকে আসলেন? তো তখন ওই লোকটা তাকে একটা মুচকি হাসি দিয়ে বলে যে আমার তো বাড়ি এখানেই, আমি এখানেই থাকি। যাই হোক, সোহাগ মনে করে তাইলে আমার মনের ভুল ছিল, আমি এই লোকটাকে চিনি না, এই লোকটা আমার নানার বাড়ির গ্রামের হয়তো কেউ একজন হবে। তো এই কথা সে কথা বলতে বলতে সোহাগ সেই লোকটার সাথে আড্ডা দেওয়া শুরু করে সেই বট গাছের নিচে বসে। এবং কথা প্রসঙ্গে একটা সময় সোহাগ জিজ্ঞেস করে, দাদা আপনি কি করেন? তো লোকটা বলে, আমি করি কালো কাজ করি। তো কালো কাজ করি মানে কথাটার আসলে সোহাগ তখন বুঝতে পারে না। সোহাগ বলে, কালো কাজ বলতে আপনি কি বলতেছেন? তো লোকটা চারপাশে একটু তাকিয়ে সোহাগকে ছোট করে বলে, ছোট গলায় বা নিচু স্বরে বলে যে আমি কালো জাদু করি, যেটা দিয়েই কালো কাজ আমি করে থাকি। তো সোহাগ খুব কিউরিসিটি ফিল করে, সে জিজ্ঞেস করে, দাদু আপনি এই কালো জাদু দিয়ে কি কি করতে পারেন? তো তখন সেই লোকটা সোহাগকে বলে, কালো জাদু দিয়ে তুমি দুনিয়ার যে কোনো খারাপ কাজই করতে পারবা যদি তুমি সেটার পেছনে ভালোভাবে সময় দাও। তো এই কথাটা শোনার পর সোহাগের মাথার মধ্যে দুষ্ট একটা বুদ্ধি খেলে যায়। সেটা হচ্ছে, ওই যে গ্রামে তার সাথে একটা ছেলের ঝগড়া হয়েছিল, সে চিন্তা করে আমি যদি কালো জাদু শিখি তাইলে আমি সেই ছেলেটাকে একটা উচিত শাস্তি দিতে পারবো, যার কারণে আমাকে বাড়ি ছেড়ে চলে আসতে হলো, আমার বাবার পিটুনি খেতে হলো। এইরকম একটা চিন্তা তার মাথার মধ্যে হঠাৎ করে খেলে যায় এবং সে ওই লোকটাকে মানে রিকোয়েস্ট করে বসে, দাদু আপনি কি আমাকে কালো জাদু শেখাতে পারবেন? তো লোকটা সোহাগকে বলে, দেখো বাবা, এগুলো আসলে তোমার শেখা উচিত হবে না, কারণ এগুলার পেছনে সময় দিতে গেলে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক বিপদ হওয়ার সম্ভাবনাও থাকে। তা আমি তোমাকে চিনি না এবং আমার মনে হয় না তুমি এগুলার পেছনে সময় দিও না, তুমি বাড়িতে চলে যাও, তোমার মা বাবা হয়তো তোমার জন্য চিন্তা করতেছে। এইরকম একটা কথা যখন বলে তখন সোহাগ চিন্তা করে, আরে আমি বাড়ি ছেড়ে চলে আসলাম, এই কথাটা লোকটা কিভাবে জানতে পারলো, বা আমার মা বাবা আমার জন্য চিন্তা করতেছে এই কথাটাও কিভাবে জানতে পারলো। তো যাই হোক, সোহাগ চিন্তা করে হয়তো লোকটার অনেক পাওয়ার আছে বা অনেক অনেক কিছুই জানে, যার কারণে হয়তো সে এটা আজ করতে পেরেছে বা আগে থেকে জানতে পেরেছে। এরকম একটা চিন্তাধারা সোহাগের মনের মধ্যে আসে এবং লোকটার প্রতি শ্রদ্ধাবোধটা সোহাগের আরও বেশি বেড়ে যায় এবং বিশ্বাসটাও আরও বেশি বেড়ে যায়। তো সে একটা সময় লোকটাকে পিড়াপিড়ি করা শুরু করে এবং বলে, আপনি আমাকে আপনার শিষ্য করে নিন, আমি চেষ্টা করব আপনি যেভাবে যেভাবে বলেন, যেভাবে যেভাবে শেখান, আমি সব কিছু মেনে চলা। তো লোকটা একটা সময় রাজি হয় এবং বলে, আচ্ছা ঠিক আছে, আমার একজন শিষ্য খুব দরকার ছিল, আমি আমার কাজগুলা শিখিয়ে দিয়ে যেতে পারলে তাহলে সে সেগুলার ব্যবহার করতে পারত। তো
সোহাগ এই কথাটা শোনার পর তাকে বলে, আচ্ছা দাদু, আপনি বলেন আমি কখন কিভাবে আসবো এবং আপনার কাছ থেকে এই যে শিক্ষাগুলা দীক্ষাগুলা কিভাবে নিতে পারবো। তো লোকটা বলে, আমি যে কাজগুলা করি, কালো কাজ বা কালো জাদুর কাজ, শুধুমাত্র রাতের বেলায় এই কাজগুলো আমাকে করতে হয়। সেক্ষেত্রে তোমাকে যদি শিখতে হয়, তোমাকে রাতের বেলা আমাকে সময় দিতে হবে এবং আমার সাথে নির্দিষ্ট একটা জায়গায় এসে এগুলা প্র্যাকটিস করতে হবে। তো সোহাগ বলে, সমস্যা নেই, আমি যে কোনো সময় আসতে পারবো, আমার আসার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি খালি আমাকে বলে দেন কোন জায়গায় আসতে হবে এবং কিভাবে কি করতে হবে। তো সেই লোকটা সোহাগকে নিয়ে সেখান থেকে হাঁটা দেয় এবং হাঁটতে 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 সেই নদীর পাড় ধরে প্রায় 1 কিলোমিটার মতো হাঁটার পর একটা পুরনো শ্মশানের পাশে ছোট্ট একটা গাব গাছের মতো একটা গাছ ছিল, সেই গাছের নিচে এসে দাঁড়ায় এবং দাঁড়িয়ে সোহাগকে বলে, এটাই হচ্ছে আমার সাধনা করার জায়গা এবং তোমার যদি কোনো কিছু শিখতে হয় আমার কাছ থেকে, প্রতিদিন রাতে ঠিক এখানে এসে তোমাকে শিখতে হবে। তো সোহাগ বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাইলে কালকে থেকে শুরু করে দিই। তো লোকটাও বলে, ঠিক আছে, তুমি কালকে রাতে চলে আসো এবং অবশ্যই আসার সময় কিন্তু তুমি সাদা একটা লুঙ্গি এবং সাদা একটা কাপড় পরে আসবা, মানে পরনের যে কাপড়টা সেটা পুরোটাই সাদা হতে হবে। তো কথাগুলো শোনার পর সোহাগ বলে, ঠিক আছে, আমি জোগাড় করে নিব এবং আমি আমার মস্ত ব্যবস্থা করে কালকে চলে আসব। তো এইভাবে সে সবকিছু শোনার পর একটা সময় সে নানার বাড়িতে আবার চলে যায় এবং সে গিয়েই বাজারের যে হাটের যে মানে ছিল, বাজারগুলা ছিল, সেখানে গিয়েই সে একটা সাদা লুঙ্গি এবং সাদা একটা ফতুয়া টাইপের একটা ড্রেস সে কিনে ফেলে। তো টাকার বিষয়টা, সে সাধারণত যখনই তার নানার বাড়িতে আসে, তার নানা নানি যেহেতু ভালোই সেই সময়ে অবস্থা সম্পন্ন পরিবার ছিল, তাকে খুব টাকা পয়সা দিত হাত খরচের জন্য, যেহেতু তাদের একটাই নাতি এবং নানার বাড়িতে আসলে তার মোটামুটি হাত খরচের টাকার কিন্তু অভাব হতো না। তো সেই টাকাগুলা দিয়েই সোহাগ ওই যে তান্ত্রিক বা সেই লোকটার কথা মতো কাপড়গুলা কিনে ফেলে এবং কিনে সেটা সে নানার বাড়িতে একটা জায়গায় সে লুকিয়ে রাখে। পরদিন ঠিক রাতের খাবার শেষ করার পর, রাত 7টা-8টা হবে এরকম একটা সময়, তো গ্রামে সাধারণত 7টা-8টা মানে গভীর রাত এবং সেই সময় তো আরও বেশি গভীর রাত, সবাই 7টা-8টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যেত এবং সোহাগ সে কিন্তু প্রায় সময় রাতে এরকম নানার বাড়ি থেকে বের হতো, কারণ ওই যে পাড়ার কিছু ছেলেপেলে তারা অনেক সময় হাডুডু খেলতো রাতের বেলা, আরও বিভিন্ন কিছু খেলাধুলা করতো, যার কারণে তার নানা নানিও মনে করতো হয়তো সোহাগ এগুলাই করে বা আড্ডা দিতে যাচ্ছে। যাই হোক, এরকমই একটা রাতে মানে পরদিন রাতে সে ওই যে তান্ত্রিকের বলা ড্রেস সে পরে নেয় এবং পরে সে বাড়ি থেকে বের হয়ে যায় এবং হাঁটতে 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 সে সোজা চলে যায় একটা সময় সেই নদীর পাড়ে। নদীর পাড়ে যাওয়ার পর সেই গাব গাছটার নিচে সে দেখে ওই যে লোকটা, সেই তান্ত্রিক বা সাধু বা ভিক্ষু যাই বলি, সেই লোকটা বসে আছে এবং কয়েকটা মোমবাতি জ্বালিয়ে সে সেখানে গোল হয়ে মানে একটা জায়গায় বসে গোল করে সাজানো মোমবাতিগুলা সেখানে কি জানি সে পড়তেছে বিড়বিড় করে মন্ত্রের মতো এবং কি জানি সে প্র্যাকটিস করতেছে। তো সেখানে গিয়ে সে সোহাগ প্রথমে নমস্কার বা সালাম যেটা দেয়ার দেয় এবং লোকটা তার দিকে চোখ তুলে থাকায় এবং তাকে ইশারা করে বসার জন্য তার সামনে এসে এবং সোহাগ সেই লোকটার ঠিক সামনে গিয়ে 1 হাত দূরত্ব রেখে বসে এবং একটা সময় এভাবে লোকটা 10-15 মিনিট যাওয়ার পর সোহাগের সাথে কথা বলা শুরু করে এবং বলে, তুমি যে এই কাজগুলো শিখতে এসেছো, তুমি কিন্তু অনেকভাবে অনেক কিছু দেখতে পারো, অনেক কিছু তোমার চোখে পড়তে পারে, তুমি কিন্তু ভয় পেতে পারবা না। তো সোহাগ বলে, আচ্ছা ঠিক আছে, যেহেতু সে গ্রামের ছেলে, রাত বিরাতে সে দৌড়াদৌড়ি করে, রাত বিরাতে সে
চলাফেরা করেছিল এবং আগে থেকেই সে ডান পিঠে, সেহেতু সে আসলে ভয় ঠয় এগুলা কিন্তু সে উপেক্ষা করে সে এক কথায় বলে দেয়, আপনার চিন্তা করতে হবে না, আমি কোনো কিছুতেই ভয় পাবো না। তো যাই হোক, ওই লোকটা তাকে আস্তে 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 কিছু জিনিসপত্র, কিছু মন্ত্র শিখাতে থাকে, কিছু রিচুয়াল তাকে শিখাতে থাকে এবং এভাবে আস্তে আস্তে সোহাগ দিন দিন ওই জিনিসগুলোর ভিতরে আস্তে আস্তে ডুবে যায়। একদিন যায়, 2 দিন যায়, প্রায় অনেক দিন যাওয়ার পর এরই মধ্যে সোহাগ কিন্তু টুকটাক অনেক কিছু শিখে নিয়েছে এবং সে অলরেডি এগুলার যে ফল বা এগুলা অ্যাপ্লাই করলে যে জিনিসগুলো হয় সে এগুলা ট্রাই করেও দেখলো এবং সে দেখে এগুলা কিন্তু সত্যি সত্যি কাজ হচ্ছে। তো সোহাগের কিউরিসিটি, সোহাগের ইন্টারেস্ট আরও বেশি বেড়ে যায়। সে চিন্তা করে সে বড় কোনো ওঝা বা বড় কোনো তান্ত্রিক হয়ে যাবে এই তান্ত্রিক গুরুর সাথে থাকতে থাকতে এবং সাধনা করতে করতে। তো এইরকম একটা চিন্তা যখন তার মনের মধ্যে বদ্ধমূল হয়, সে প্রতিনিয়ত সেই তান্ত্রিকের কাছে যেতে থাকে। সেই শ্মশানের পাশেই, শ্মশান ছিল না, শ্মশানের মধ্যে কিন্তু তারা বসতো না, পুরনো একটা শ্মশান তার পাশেই ছিল। তারা সেই শ্মশানের পাশে একটু দূরেই সেই গাব গাছটার নিচে বসে এই প্র্যাকটিসগুলা করত। একদিন হঠাৎ করে সেই তান্ত্রিক তাকে জিজ্ঞেস করে যে আমি একটা ভয়ানক একটা রিচুয়াল আজকে করতে যাচ্ছি রাতের বেলা, এই রিচুয়ালটা যদি তুমি আমার সাথে করতে পারো তাহলে তোমার ভালো একটা লাভ হবে, মানে তুমি ভালো একটা শক্তি পেয়ে যাবা বা পাওয়ার একটা পেয়ে যাবা, যেটা দিয়ে তুমি চাইলে অনেক কিছু করতে পারবা। তো সোহাগ এক কথায় রাজি হয়ে যায়। সোহাগ বলে আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো রাতের বেলা। সেই কথা মতোই সেদিন রাতে যখন সোহাগ সেই নদীর পাড়ে গাব গাছের নিচে চলে আসে, সোহাগ সেই পুরনো শ্মশানের পাশের সেই জায়গাটিতে গিয়ে দেখে সেই তান্ত্রিক গুরু যেখানে বসতেন সেখানে তিনি নেই, তবে পাশে কয়েকটি মোমবাতি যেভাবে প্রতিদিন জ্বলতো ঠিক আজকেও সেখানে মোমবাতি জ্বলতেছে এবং তার পাশে আগরবাতি জ্বলতেছে। তাছাড়া আরও একটা জিনিস সেখানে সোহাগ দেখতে পায়, সেটা হচ্ছে সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ সেখানে শোয়া রয়েছে। তো প্রতিদিন বিভিন্ন ধরনের জিনিস কিন্তু সোহাগ দেখেছিল আগে, কিন্তু এরকম একটা লাশ হঠাৎ করে সেই গাছের নিচে নির্জন সেই নদীর পার সেই গ্রামের বাইরের সে পরিবেশে এসে এরকম একটা লাশ সে দেখতে পাবে, সেটা কিন্তু সে কখনো এক্সপেক্ট করেনি। প্রথমে সে একটু ঘাবড়ে গেলেও সে চিন্তা করে হয়তো এটা তার তান্ত্রিক গুরুর কোনো রিচুয়ালের একটা পার্ট হবে, কারণ সে বলেছিল আজকের রাতের যে রিচুয়াল বা আজকের রাতের যে প্র্যাকটিস সেটা কিন্তু খুব ভয়ানক একটা প্র্যাকটিস হবে। সে কারণে হয়তো আজকে কোনো লাশকে দিয়ে তারা কোনো রিচুয়াল করতে যাচ্ছে। তো বিষয়টাকে সে সেভাবে নেওয়ার চিন্তা করে, সেভাবে সে মাথার মধ্যে সেট করে নেয় এবং সে সেখানে বসে পড়ে এবং বসে ওয়েট করতে থাকে তার তান্ত্রিক গুরুর জন্য। সোহাগ আসলে মনে করেছিল হয়তো আশেপাশে কোনো কাজে তার তান্ত্রিক গুরু গিয়েছে এবং কিছুক্ষণ পরে হয়তো সে ফিরে আসবে। তো এভাবে ওয়েট করতে 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 প্রায় আধা ঘন্টা চলে যায়, 1 ঘন্টা চলে যায় এবং তারও বেশি সময় যখন চলে যায়, সোহাগ এক সময় চিন্তা করে আসলে আমার তান্ত্রিক গুরু বা সেই লোকটা আজকে কই গেল। এবং একটা সময় তার মধ্যে বিরক্তি কাজ করা শুরু করে এবং সে চিন্তা করে আজকে কি তাহলে তান্ত্রিক গুরু আমার সাথে কোনো ছলনা করলো কিনা বা আমাকে এই লাশ দেখিয়ে ভয় দেখাতে চাচ্ছে কিনা, এই ধরনের একটা মাথার মধ্যে তার চিন্তা চলে আসে। তো এরকম চিন্তা করতে করতে সোহাগ চিন্তা করে আমি একবার দেখি এই লাশটা আসলে কার লাশ। এরকম একটা চিন্তা করে সেই লাশটার পাশে যায় এবং লাশটার যে কাপড় দিয়ে ঢাকা ছিল সেই কাপড়টা যখন সে টান দিয়ে সরায়, সে যে দৃশ্যটা দেখতে পায় আসলে সেটার জন্য সে কখনোই প্রস্তুত ছিল না এবং কখনো তার কল্পনাতেও ছিল না যে এরকম একটা দৃশ্য সে দেখতে পাবে।
সে দেখতে পায় সেই লাশটা আর কারো লাশ না, সেটা তার তান্ত্রিক যে গুরু, যার সাথে সে দুপুরবেলা কথা বলে গিয়েছিল রাতে প্র্যাকটিসের জন্য, সেই তান্ত্রিক গুরুর লাশ সেখানে পড়ে আছে। এইরকম একটা দৃশ্য দেখার পর সে চিটকে প্রথমে সেখান থেকে কয়েক হাত পেছনে চলে যায় এবং ঘটনার আকস্মিকতায় সে বুঝতে পারে না কি হলো বা এই জিনিসটা কিভাবে হলো। আসলে তার মাথার মধ্যে প্রথমে কাজ করতেছিল কিভাবে তার তান্ত্রিক গুরু এত তাড়াতাড়ি মারা গেল এবং মারা গেলে কে তাকে এত সুন্দর করে কাপনের যে কাপড় সেটা দিয়ে ডেকে রেখে চলে গেল। তো সে বুঝতে পারে না, সে চিন্তা করতে পারে না সে কি করবে, এখন তার কি করা উচিত। এবং একটা সময় সে চিন্তা করে আসলে আমার পক্ষে তো এখানে কোনো কিছুই করা সম্ভব নয়, বরং আমার পক্ষে এটাই ভালো যে আমি বাসায় চলে যাই। তো এরকম একটা মাথার মধ্যে বুদ্ধি যখন তার আসে বা একটা প্ল্যান যখন আসে, সে সেখান থেকে ঘুরে সে উল্টা পথে হাঁটা দেয় এবং হাঁটতে হাঁটতে তার পুরো শরীর কিন্তু সে ফিল করতেছিল যে পুরো শরীর তার গুজবাম হয়ে ভারী হয়ে গিয়েছে এবং তার পায়ের গতি শ্লথ হয়ে যায়। সে সামনে এক পা আগাতে গেলে তার পা মনে হচ্ছিল 2 পা পেছনে চলে আসতেছে, এরকম একটা অবস্থা। এবং নানা ধরনের সাউন্ড সে পেছন থেকে শুনতে পায় এবং একটা সময় সে স্পষ্ট শুনতে পায় সে তান্ত্রিক গুরুর কণ্ঠে সে তান্ত্রিক গুরুটাকে ডাকতেছে এবং ডেকে বলতেছে, সোহাগ তুই একটা আমার ব্যবস্থা করে যা, আমি খুব কষ্টে আছি রে। এইরকম করুণ আর্তনাদের সুরে সোহাগকে পেছন থেকে ডাকতে থাকে এবং খুব কান্না জর্জরিত একটা সাউন্ড সোহাগ পেছন থেকে শুনতে পায়। এবং এই শব্দটা সেই গভীর রাতের মধ্যে এত বেশি ভয়ানক ছিল বা এত বেশি অপার্থিব ছিল, যেটা পুরো পরিবেশটাকে চূর্ণ বিচূর্ণ করে সোহাগের ভেতরে একদম এসে আঘাত করে। তো সোহাগের ভয়ের মাত্রাটা সেই সময়ে খুব বেশি বেড়ে যায়, কারণ সে দেখেছিল একটু আগে যে তান্ত্রিক গুরু লাশ হয়ে শুয়ে আছে, সেই তান্ত্রিক গুরু তাকে আবার পেছন থেকে ডেকে বলতেছে তার লাশের একটা ব্যবস্থা করার জন্য। সোহাগ বিষয়টা আর কোনোভাবেই নিতে পারে না, সে পাগলের মতো উন্মাদের মতো সেখান থেকে দৌড়াতে থাকে। এক দৌড়ে সে চলে যেতে থাকে তার নানার বাড়ির দিকে এবং দৌড়াতে দৌড়াতে একটা সময় সে হুড়মুড় করে তার নানার বাড়ির যে দরজা ছিল সে দরজা দিয়ে সে বাড়ির ভিতর ঢুকে যায়। তো তার এরকম হুড়মুড় করে ঢুকার শব্দে তার নানা নানি এবং মামা উঠে যায় ঘুম থেকে। তারা উঠে দেখে সোহাগ বাসার মধ্যে এসে কেমন জানি হাঁসপাস করতেছে, কেমন জানি তার আচরণটা অস্বাভাবিক এবং সবাই দেখে কেমন জানি সে পাগলের মতো প্রলাপ বকা শুরু করে দিয়েছে। সোজা কথায় বলতে গেলে কিছুটা অপ্রকৃতস্থ আচরণ সে শুরু করে দেয় এবং যেটা মোটেও কোনো ধরনের সাধারণ মানুষের পক্ষে, সুস্থ মানুষের পক্ষে করা সম্ভব ছিল না। তো গ্রামের মানুষ সেহেতু তার নানা নানি মামারা বিষয়টাকে স্বাভাবিকভাবে নেয়। তারা মনে করে হয়তো সোহাগ বাইরে কোনো কিছু দেখে ভয় পেয়েছে, যার কারণে হয়তো এরকম করতেছে। তো তারা তাকে একটা রুমের মধ্যে নিয়ে যায় এবং সোহাগের নানি, তিনি খুব ফরহেজগার মহিলা ছিলেন, তিনি সোহাগকে বিভিন্ন দোয়া পরে সৌরা পরে ফু দিতে থাকেন, ঝাড়ফুঁক করতে থাকেন, যাতে থাকেন। এবং এভাবে একটা সময় রাত পেরিয়ে যখন সকালের আজান হয়ে যায়, সোহাগ আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। তো ঘুম থেকে ওঠার পর সোহাগ কিন্তু সুস্থ হয়ে যায়নি, সে ঠিক রাতের বেলা যেরকম অস্বাভাবিক আচরণ করেছিল ঠিক অমনটাই আবার শুরু করে এবং এইবার সেটা আরও খুব খারাপের দিকে যেতে থাকে। তো এরকম যখন করতে থাকে, সোহাগের নানা নানি গ্রামের একজন নামকরা হুজুরকে নিয়ে আসেন এবং ওই হুজুর এসে সোহাগকে দেখে বলেন যে সোহাগ যেটার পাল্লায় পড়েছে বা সোহাগের সাথে যে জিনিসটা এসেছে সেটা খুব খারাপ একটা জিন এবং খুব খারাপ একটা জিনের পাল্লায় সে পড়ে গিয়েছে। তো হুজুর তার মতো করে দোয়া কালাম পড়ে এবং রিচুয়াল করে
এবং সোহাগকে কিছু পানি পরা দেয়, সর্ষে পরা দেয়, দিয়ে সোহাগকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণ হয়তো সে শান্ত থাকে, আবার কয়েক ঘন্টা যাওয়ার পরেই সেম সিচুয়েশন এবং সোহাগ আগের মতো এগুলা করতে থাকে। তো এরই মধ্যে সোহাগের যখন এরকম একটা অবস্থা, তার মামাকে পাঠিয়ে দেওয়া হয় তার বাড়িতে, মানে সোহাগের বাড়িতে। এবং সোহাগের বাড়িতে গিয়ে তারা যখন তার মা বাবাকে বলে এরকম এরকম সোহাগ তাদের বাড়িতে আছে, তো তার মা বাবাও ছুটে চলে আসে, কারণ যেহেতু সে বাড়ি থেকে বের হয়েছিল অনেক দিন হয়ে যাচ্ছে এবং তারাও তাকে খুঁজে পাচ্ছিল না। এখন যেহেতু সে নানার বাড়িতে আছে, জানার পর পুরো মানুষজন, বাড়ির মানুষজন সবাই সেখানে ছুটে আসে। তো ছুটে আসার পর সবাই দেখে সোহাগের এরকম করুণ একটা অবস্থা, সোহাগের পাগলের মতো একটা অবস্থা। সবাই খুব চিন্তিত হয়ে পড়ে এবং সবাই খোঁজ করতে থাকে কিভাবে তার ভালো চিকিৎসা করা যাবে এবং তাকে সুস্থ করা যাবে। এভাবে সপ্তাহ যেতে থাকে এবং একটার পর আরও একটা সপ্তাহ চলে যায়। সোহাগের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে, একদম রোগা হয়ে যায়, সেই শুকিয়ে খাবার দাবার বা খাওয়া দাওয়া করতো না বললেই চলে। তাকে এক প্রকার জোর করে খাওয়া দাওয়া করানো হতো এবং সারাদিন সে সাদা ফতুয়া এবং সাদা সেই লুঙ্গিটা পরেই সে বসে থাকতো। তাকে অন্য কোনো কাপড় পরাতে চাইলেও সে কোনোভাবেই পরতো না এবং পরালেও সেটা সে কিন্তু খুলে ফেলতো। তো সবাই মানে বুঝতে পারতো না এটার আসলে পেছনের যে রহস্যটা সেটা। যাই হোক, এভাবে খুঁজতে খুঁজতে একটা সময় তারা একটা ভালো বুজুর্গ হুজুরের সন্ধান পান এবং ওনাকে নিয়ে আসেন। উনি আসার পর সোহাগের চিকিৎসা করান এবং সোহাগকে প্রায় 3 দিন ধরে চিকিৎসা করার পর সোহাগ একটা সময় আস্তে আস্তে স্বাভাবিক হয়ে ওঠে এবং সে স্বাভাবিক যখন হয়ে ওঠে তখন সবাইকে তার এই কাহিনীগুলো খুলে বলে, তার সাথে কি কি হয়েছিল এবং সে কি কি কাজ করেছিল এতদিন ধরে, সব কিছু সে A to Z খুলে বলে। তো তখন সেই বুজুর্গ হুজুর বলে, বাবা তুমি যেই কাজের মধ্যে পা দিয়েছিলে সেটা আসলে খুব খারাপ একটা কাজ, এবং তোমাকে যে কালো জাদু শেখাচ্ছিল সেটা কিন্তু কোনো মানুষ ছিল না, সেটাও কিন্তু ছিল একটা খারাপ জিন। তো এই কথা শোনার পর সবাই খুব ভয় পেয়ে যায় এবং সোহাগকে ওই হুজুর তওবা করিয়ে নেন, যেহেতু এই যে কালো জাদু বা কালো কাজগুলা এগুলা কিন্তু আমাদের ইসলাম ধর্মের বিধানের বাইরে এবং সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সে কারণে সোহাগকে তওবা করিয়ে নেওয়া হয় এবং সোহাগ ওই যে বর্ণনা দিয়েছিল সেই বর্ণনা মোতাবেক গ্রামের লোকজন যারা জড়ো হয়েছিল সবাই বলে, চল আমরা দেখতে যাব সেই শ্মশানের পাশে আদৌ কোনো কিছু আছে কিনা। তো গ্রামের অনেক মানুষকে নিয়ে সেই সোহাগ চলে যায় সেই শ্মশানটার উদ্দেশ্যে, সেই গাব গাছটার উদ্দেশ্যে। এবং সবাই মিলে যখন সেখানে যায় তখন দেখে শ্মশান, সেই পুরনো শ্মশান সেখানে ঠিক হয়ে আছে এবং সেই শ্মশানের পাশে যে গাব গাছটা সেটার কোনো চিহ্ন সেখানে নাই। তবে পুরনো শ্মশানের চিহ্ন কিছুটা থাকলেও অনেক দিন মানুষজনের চলাফেরা না হলে যেরকম একটা ঝোপঝাড় বা আগাছায় ভর্তি হয়ে যায়, অনেকটা ওই রকম একটা পরিত্যক্ত জায়গা। তো সোহাগ বলে, আমি এই জায়গাটাতে আসতাম এবং ওই জায়গাটা বা ওই সময়ে তখন কিন্তু এটা পরিষ্কার ছিল এবং এখানে একটা কিন্তু গাব গাছ ছিল। তো সবাই মিলে যখন ওই জায়গাটাতে ওই ঝোপঝাড় নাড়াচাড়া করে, ঝোপঝাড় মানে মারিয়ে যখন খুঁজতে থাকে আসলে এখানে কোনো কিছু আছে কিনা, এবং খুঁজতে খুঁজতে একটা সময় তারা একটা গাছের গুড়ি পায়, মানে একটা গাছ কেটে ফেললে যেরকম একটা অবস্থা থাকে সেই গাছের গুড়ির পাশে তারা একটা বস্তার মতো জিনিস উদ্ধার করে। এবং বস্তাটা দেখে মনে হচ্ছিল অনেক পুরনো একটা বস্তা। সেই বস্তার ভিতরে তারা যখন খুলে দেখতে যায় আসলে কি আছে, তারা দেখে সেই বস্তার ভিতরে বস্তা ভর্তি মানুষের হাড় গোড় এবং একটা মাথার খুলি। তো এই দৃশ্যটা দেখার পর এবং পুরো গ্রামবাসী তারা কিন্তু সবাই কম বেশি উপস্থিত যারা ছিল সবাই ভয় পেয়ে যায় এবং তারা বুঝতে পারে হয়তো সেই তান্ত্রিক যাকে সোহাগ দেখেছিল, যার সাথে সোহাগ এখানে এসেছিল, এটা হয়তো তারই কঙ্কাল, তারই ডেড বডির কঙ্কাল এখানে পড়ে আছে। হয়তো
অনেক বছর আগে বা অনেক শত বছর আগে বা কত বছর আগে কেউ কোনোদিনও জানে না, হয়তো এখানেই এরকম অসমাপ্ত একটা জীবনের পরিণতি হয়তো সেই তান্ত্রিকের সাথে ঘটে, যার কারণে সেই তান্ত্রিক সামহাও চাচ্ছিল তার যে দেহবাশেষ সেটা উদ্ধার হওয়া বা তার যাতে একটা সদ্গতি হয়। তো গ্রামের মানুষজন করে কি, সেটা আসলে কি করবে, সেটা কি পূর্বে বা সেটা কি কবরস্থানে নিয়ে যাবে, সেটার কোনো মিলাতে পারে না। তারা করে কি, সেই নদীর পাড়ে একটা বড় গর্ত করে সেই হাড়গোড়গুলো সেখানে ফুতে দেয়। তো সবাই চলে আসে, সোহাগও চলে আসে, এবং সোহাগকে তার পরিবার মানে তার মা বাবা নানার বাড়ি থেকে তাকে নিয়ে যায়, এবং নিয়ে যাই মানে তাকে খুব করে সবাই, তার মা বাবাও খুব কাঁদতে থাকে যে তাদের এরকম রাগ দেখানোর কারণে তাদের ছেলেটা এত বড় একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছিল, বা খারাপ কিছু হতে পারতো, আরও বেশি খারাপ। তো সোহাগ চলে যায় তার বাড়িতে, এবং সে আস্তে আস্তে আমল করতে থাকে ওই যে হুজুরের কথা মতো, এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এবং এইটাই ছিল সোহাগের জীবনের ঘটনা। আমাকে যিনি লিখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।